রংপুর ২ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ তুঙ্গে। টাঙ্গাইলের সখীপুরে দলীয় কোন্দলের জেরে নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক। বিদেশিদের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ। হুমকির মুখে পড়বে সার্বভৌমত্ব অভিযোগ আন্দোলনকারীদের। কেন আপনি ইনভেস্টের নামে বিদেশির হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদ অন্যদেরকে দিয়ে দিবেন? আমরা যে দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতেছি, আমরা সাকসেস হব। এই চট্টগ্রাম বন্দরটিকে যদি বিদেশি কোম্পানি ডিপ্লোলে হস্তান্তর করা হয়, বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, বাংলাদেশ অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কোড়ে রয়েছে। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। রংপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা। করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়ন প্রাপ্ত মোহাম্মদ আলী সরকার। এই নিয়ে তোলপাড় চলছে আসনটিতে। যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন? তো আমার কর্মী ছিল, আহ্বান করবে এইটুকু, যতটুকু ভুল করছে করুক, কান ধরি তবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেন। রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এরপর থেকে উত্তাল বদরগঞ্জ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে, এটা মানে ওপেন সিক্রেট। আমরা দল করলাম, আমরা দলের নিবেদিত লোক, আজকে আমাদের কান ধরতে বলে, এটা কোন কথা? কুরুচি বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে যাকে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক। এদিকে মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশ। তাদের দাবি, জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। যদি তারা দল করে, যদি হাইকমান্ডকে বিশ্বাস করে, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না। উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক, যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের আইডেন্টিটি তৈরি করেছে। যিনি আজকে বিশৃঙ্খলা করতেছেন তিনি পৌর বিএনপি আহ্বায়ক ছিলেন। আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি বানায় মিছিল মিটিং করা হচ্ছে, শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায়, জামাতের সঙ্গে যোগসাজশে এটি করা হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্যকে দলীয় শিষ্টাচার বহির্ভূত দাবি করে মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার চান মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক। অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তার প্রার্থিতা আমরা বাতিল পূর্বক যাকে ভালো মনে হবে তাকেই করলে আমরা ধন্য হব। আমরা আশাবাদী রংপুর ২ বাংলাদেশ ২০ নির্বাচনী এলাকায় আমরা প্রার্থীকে বিজয় লাভ করতে সক্ষম হব। আওয়ামী লীগের লোক যারা ভালো মানুষ তারা আমাকে ভোট দেবে, সেইটা বলছি। একজন আমাকে বলতেছিল এইরকম কিছু লোক বলতেছে আপনার নাকি নমিনেশন বাতিল হবে, অন্য কেউ পাবে। ওই তখনই বলছি, মানে যারা বলতেছে তাদের মুখে থুতু দেন না কেন? বলেন তারা কি কেন এই কথা বলছে? যারা দল করবে, দলের সিদ্ধান্ত তারা মানবে। আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান।
মোহাম্মদ আলী সরকার একসময় জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। 2018 সালে বিএনপির প্রার্থী হয়ে ভোট করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির দলীয় কোণতুলে গত 2 দিনে পদত্যাগ করেছেন 2 শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার দুপুর পর্যন্ত পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা নেতারা জানান, গত 2024-এর 5 আগস্টের পর থেকে নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল 8 আসনের মনোনীত প্রার্থী আহমেদ আজম খান। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি। এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজিমউদ্দিন বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পদত্যাগ করেছে। ধানের শীষের জয় নিশ্চিতে তৃণমূল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। কিছু নেতাকর্মীর পদত্যাগ দলে প্রভাব ফেলবে না বলে জানান তিনি। একই মতামত জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করা হয়েছে ওই সব লোককে যারা বিএনপির কমান্ড ছেড়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট আছে তাদেরকে সামনের সারিতে এনে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে, সেজন্য তাদের এই ক্ষোভে থেকে তারা দল থেকে পদত্যাগ করেছে। দীর্ঘদিন পর সখীপুরের এবার আমরা ধানের শীষের মনোনয়ন যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। তার জয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়াতেই এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 10টা থেকে বন্দরনগরের ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা, হালিশহর বড়পোল এবং সল্ট ঘোলা ক্রসিং এর সি মেন্স হোস্টেলের সামনে সড়ক অবরোধ করা হয়। এ সময় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়ার পায়তারা চলছে। বন্দর পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকলেও আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই পছন্দের প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্বকেও বিদেশের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। বলেন, অন্তর্বর্তী সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। পরে প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। প্রতি বছর যেখানে আমরা দক্ষ হয়ে কাজ করে বন্দরের উন্নতি করছি, সেই ক্ষেত্রে এখন আমার আধুনিক বন্দর, যেখানে আমার আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু আছে, যে যন্ত্রের লাইফ লাইন এখন 15 থেকে 18 বছর আছে, সেটাকে কেন আপনি ইনভেস্টের নামে বিদেশির হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদ অন্যদেরকে দিয়ে দিবেন? বিগত আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শ্রমিক কর্মচারীদের আন্দোলনের মুখে এসএসকে তারা দিতে পারে নাই, এবারও তারা দিতে পারবে না। গভীর সাগরে মাছ আহরণে গিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। উদ্বেগ, উৎকণ্ঠা সহ নানা শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর। 5 দিনের মধ্যে ফেরার কথা থাকলেও এখনও মেলেনি কোনো সংবাদ বা সন্ধান। দ্রুত নিখোঁজ জেলেদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম গর্ভে অনাগত শিশু, ঘরে রয়েছে আরও 2টি সন্তান। খুশির সময়টুকুও চোখের জল ফেলে কাটছে তার। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার দিন রাত। আমার স্বামী গত 10 তারিখে মাছ ধরতে সাগরে গেছে। যাওয়ার পরে আমি গেছে 3 দিনের জন্য, দেওয়ার পরে যে 15 দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। উপজেলার 13 জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। পরিবারগুলো জানে না একমাত্র উপার্জনক্ষম সেই মানুষগুলো কেমন আছে, কোথায় আছে। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার, কিন্তু না মিলছে সন্ধান, না কোনো সংবাদ। মনার কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কুড়ে রয়েছে, কইতে পারি না। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। আজকে 15 দিন হয়েছে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না। 5 দিনকার বাজার নিয়ে আসে, এরা 5 দিন পরে ফিরে আসবে। আজকে 15 দিন হয়ে গেছে, আমার স্বামী আজ যাবে না কাল হবে, এমন কথা আমরা আজকে 15 দিন চাইছি, আমার স্বামী ফিরে আসে না।
উদ্বেগ উৎকণ্ঠায় দিশেহারা জেলে পরিবারগুলো। মনে নানা শঙ্কা উকি দিলেও দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন এখনো জীবিত আছে প্রিয়জন। তাই স্বজনকে খুঁজে পেতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের। সরকারের কাছে বারবার আমরা সবাই আকুল আবেদন জানাই, যদি তারা সাগরে থেকে থাকে তাহলে যেন তাদেরকে উদ্ধারের জোর প্রস্তুতি নেয়। একটাই দাবি, যেন সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোনালেন আশ্বাসের বাণী। বললেন, নিখোঁজ জেলেদের সন্ধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। গত 10 নভেম্বর দুপুরে ফারুক মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হন 13 জেলে। মাছ শিকার শেষে 5 দিন পর তাদের বাড়ি ফেরার কথা ছিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চুয়াডাঙ্গার একেবারে প্রত্যন্ত গ্রামে উৎপাদন হচ্ছে জৈব সার। সেসব সার বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে। কারখানার নাম এক, বস্তার ব্র্যান্ডিং আরেক। অথচ এসব কারখানার কোনোটিরই নেই লাইসেন্স, নিশ্চিত হয় না গুণগত মানও। স্থানীয় কারখানা মালিকরা বলছেন, লাইসেন্স না থাকায় উৎপাদনের পর সরাসরি বাজারজাত করতে পারেন না তারা, তাই অন্য কোম্পানির সার কিনে নিজেদের নামে চালাচ্ছেন। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণে জৈব সারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুযোগে প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে জৈব ও ভার্মি কম্পোস্ট সার কারখানা। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই এমন কারখানার সংখ্যা 32টি, অথচ অনুমোদন মাত্র 5টির। জৈব ও ভার্মি কম্পোস্ট সারের বেশিরভাগ অবৈধ কারখানা কিভাবে চলে তা জানতে যমুনা নিউজ অনুসন্ধানে মিলেছে, সবকটি নিবন্ধনহীন কারখানা থেকে উৎপাদিত সার বস্তাবন্দি হচ্ছে দেশের নামিদামি কোম্পানির নামে। সেসব আবার পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। চুয়াডাঙ্গার টেরপুরের এই জৈব সার কারখানাটির নাম কৃষি অ্যাগ্রো, অথচ এখানে বস্তাবন্দি হচ্ছে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ডের নামে। কী কারণে কিংবা কোন উপায়ে এই বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তাবন্দি হচ্ছে তা জানতে চাই। কারখানা মালিকরা বলছেন, লাইসেন্স না থাকায় উৎপাদনের পর সরাসরি বাজারজাতের সুযোগ নেই তাদের। তাই বিভিন্ন কোম্পানি তাদের সাথে চুক্তির মাধ্যমে সার কিনে নিজেদের নামে বিক্রি করে। এইগুলোর জন্য যে কাগজপাতিগুলো দরকার সেগুলো পর্যন্ত করেছি, মানে উৎপাদন করতে পারবো, আমি তো বাজারজাত করতে পারবো না। বাজারজাত করতে হলে প্যাকেটে বিএসসি একটা অনুমতি লাগবে। আমাদের কাছে টেস্ট রিপোর্ট চাই, আমরা যে মালটা উৎপাদন করি ওনাদেরকে জমা দেওয়া লাগে। তো ওনারা অ্যাপ্রুভাল করলে ওনাদের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আসার পরে আমাদের পণ্যের গুণগত মান চেক করে। লাইসেন্স না পাওয়ার ব্যাপারেও ক্ষোভ রয়েছে কারখানা মালিকদের। অনেকে আবেদন করেও বছরের পর বছর অনুমোদন পায়নি বলেও অভিযোগ তাদের। আমরা তো মনে করেন যে লাইসেন্স ফাইসেন্স এখনো রেডি হয়নি, আমাদের সব আবেদন করা আছে। এখন ওইগুলা যখন আমরা প্যাকেট করতে পারবো তখন আমরা মার্কেট করতে পারবো। 75% পর্যন্ত কাজ এগিয়ে এসেছে, রাষ্ট্রীয় সমস্যার কারণে ফাইলগুলো আটকে আছে। স্থানীয়রা বলছেন, এসব কারখানায় উৎপাদিত সারে যেমন নিশ্চিত হচ্ছে না মান, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। আসলে এই জৈব সারে কতটুকু জৈব আছে, এটা আসলে আমার জমির জন্য কতটুকু উপকারী সেটা যেমন দেখা খুব জরুরি, পাশাপাশি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সারটা কিনে। কিছু সার তৈরি করছে জৈব সার, যেগুলা একেবারে মানবিহীন, সেগুলো কর্তৃপক্ষের যাচাই করার দায়িত্ব রয়েছে। কিন্তু এই মানহীন সারগুলা ব্র্যান্ডিং কোম্পানি তারা তাদের লেবেলে বিক্রি করছে চাষিদের কাছে চড়া দামে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যেহেতু জৈব সারকে আমরা এত গুরুত্ব দিয়ে খুচরা পর্যায়ে উৎপাদন করার চেষ্টা করছি। এক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বাণিজ্যিক এসব কারখানায় নিবন্ধন প্রক্রিয়া সরল ও বাজারজাত ব্যবস্থা নিরবচ্ছিন্ন হলে জৈব সার শিল্প ইতিবাচক উদাহরণ হতে পারে বলে মনে করে সংশ্লিষ্টরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ। 3 ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার 10 গ্রামের কৃষক। সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা। নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল, তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না। প্রায় 1000 বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি, বর্ষিবাড়িয়া, পাটকেলপোতা, শিমুলতলা, নতুন দরবেশপুর, দীঘলকান্দি সহ প্রায় 10 গ্রামের মাঠ নিমজ্জিত। প্রতি বর্ষায় টইটুম্বুর হয়ে যায় এসব জমি। সে সময় ধান, পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা। শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য। তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে 3 ফসলি জমিগুলো। এটা পাটাপুকুর বিল, এই এলাকায় হাজার হাজার বিঘি জমি। এখানে পানির কারণে কোনো খেতি খামারি কাজ হয় না। হাজার হাজার বিঘে জমি এই মাঠে, এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল। সে ধান তো কেউ নিয়ে যেতে পারল না, মাঠের থেকে কেউই নিয়ে যেতে পারল না। ধান সব গেল ডুবি। আমরা তামাক করি, ভুট্টো করি, পেঁয়াজ করি, রসুন করি, ধান করি, এখন তো কিছুই করতে পারবো না। সব ডুবি তো হারিয়ে গেল। এই যে এখন যে আমরা কি করব বলেন, এখন তো আমাদের তো আর কোনো আবাদ করার আর সুযোগ নেই। এখন তো শুধু পানি, তাহলে আমরা কি করব? চৈত মাস ছাড়া আমাদের মনে করেন যে আর কোনো হবে না, আবাদ হবে না আর কিছু। কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের পথগুলো খননের অভাবে ভরাট হয়ে আছে। ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুরের কারণেও পানি বের হতে পারছে না। পরবর্তী আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। 6 থেকে 7 মাস এখানে কোনো ফসল চাষ করতে পারছে না। জমি হয়ে গেছে এবার এই বছরে 1 ফসলও হচ্ছে না। তো এই খাল, এখান থেকে আমাদের একটা খয়রামারি খাল আছে, এই খালটা দিয়ে পানিটা বের হয়ে যেত। কিন্তু এখন কিছু অসাধু লোক তারা তাদের জমির পাশের জমির থেকে সরকারি জমিগুলা পুকুর করে নিয়ে এখন তারা ওই খালটাকে বাধাগ্রস্ত করেছে। এখন আমরা এই যে ভুট্টো আসছে, তামাক আসছে, যেটা চাষ করব, সে চাষটা করতে পারছি সব পানিতে লোড। তাহলে আমরা কি খাবো? কারণ আমরা তো এখন মনে করেন এই পানির জন্য খুবই একটা কষ্টের ভিতরে আছি। এই পানিটা যদি বেড়ানো কোনো লাইন করতে পারে সরকার, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডুবে যাওয়া ফসলের মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পানি উন্নয়ন বোর্ড, এছাড়া সহকারী কমিশনার ভূমি, এছাড়া অন্যান্য দপ্তরগণের সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে আবার আমরা ইনশাল্লাহ এটা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।